বছর পর সংবিধানে পুনর্বহাল হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে আপিল বিভাগের 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের রায় দেন। রায় বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে আসন্ন নির্বাচনের পরের সংসদ নির্বাচনে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা বলতে চাই, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় দিয়েছে আপিল বিভাগ। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব এই বিষয়ে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা শুনছেন দেখছেন। একজন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে খুবই স্বস্তির বিষয়, আনন্দের বিষয়, এবং এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ 1996-এ এই তত্ত্বাবধায়ক আনার জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক ধন সম্পদ ধ্বংস হয়েছে, তত্ত্বাবধায়ক এসেছে। এবং আমরা প্রত্যক্ষ করেছি 96, 2001, 2008 মানুষ ভোট কেন্দ্রমুখী হয়েছে। আমরা বলা চলে ভালো ভোট হয়েছে, সরকারের শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন ঘটেছে, এবং ভাইস ভার্সা বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, বিরোধী দলে গেছে। কিন্তু ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, একদমই একদমই ক্ষমতা আঁকড়ে রাখার জন্য, যে কোনো প্রকারে ক্ষমতায় থাকার জন্য 2011 সালে পারপাসিভলি সমস্ত কিছুকে উপেক্ষা করে, সমস্ত সুশীল সমাজ থেকে শুরু করে, আইনজীবী সমাজ থেকে শুরু করে, ইভেন আওয়ামী লীগের সবার মতামত উপেক্ষা করে অনলি শেখ হাসিনার আদেশে নির্দেশে এই সুপ্রিম কোর্টের খায়রুল হক সাহেবের নেতৃত্বে এইটিকে বাদ দেওয়া হয়েছে। এবং বাদ দিয়ে শুধু ক্ষান্ত হয়নি, এটির যে রায়টা ডিক্লেয়ার করা হয়েছে দুটি পরপর নির্বাচন পরবর্তী তত্ত্বাবধায়কের মাধ্যমে হবে, সেটিও পরবর্তী রায় জালিয়াতির মাধ্যমে এটি বাদ দেওয়া হয়েছে। আজকে যে রায়টা ঘোষণা করা হয়েছে সেখানে টেন্টেড বলা হয়েছে, অর্থাৎ জাল জালিয়াতির আশ্রয় নিয়ে এই রায়কে যে যা করেছে এটি আনহার্ড অফ। এটি আইন অঙ্গনের জন্য, এটি রুল অফ ল এর জন্য অত্যন্ত বড় থ্রেট, এবং এটা জুডিশিয়ার ইতিহাসে খুব একটা নাই এরকমই। তো সুতরাং আজকে যে সম্পূর্ণ রায়কে বাতিল করেছে, এন্টায়ার রায়কে বাতিল করেছে, তার মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সন্নিবিষ্ট হয়েছিল 1996-এ 58-এর বিসি মাধ্যমে, সেটি অ্যাজ ইট ওয়াজ পুনঃস্থাপিত হলো, অর্থাৎ এইভাবেই আসলো। তো সুতরাং এখন এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে জুলাই সনদে তো তত্ত্বাবধায়কের বিষয় সন্নিবিষ্ট হয়েছে, এখন কিভাবে কোনটা কার্যকর হবে? যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদ যদি কার্যকর হয়ে যায়, জুলাই সনদ যদি মানুষ অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু এটির একটি ব্যত্যয় ঘটবে। আজকের রায়ের যে রিভাইভ হয়েছে, যে আগের রেস্টোর হয়েছে আগের তত্ত্বাবধায়ক, সেখানে আগামী পার্লামেন্ট, যেহেতু এই কামিং পার্লামেন্ট জনাব ওমর ফারুক, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে কেন হচ্ছে না? এতে কি আইনগত কোনো বাধা রয়েছে? এটা বাধাটা এরকমই। ধরুন এই পুরনো তত্ত্বাবধায়ক সরকার একদমই অ্যাজ ইট ওয়াজ রেস্টোর্ড হয়েছে, সেখানে তো 15 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার করার কথা সংসদ ভেঙে যাওয়ার জন্য। সংসদ ভেঙে গিয়ে আজকে ধরুন 17-18 মাস হয়ে গেছে, একটি সরকার এখানে আছে। সুতরাং এখানে একটা কনফ্লিক্টের বিষয় জড়িত আছে। আর যেহেতু এখানে জুলাই বিপ্লবের পরে একটা জুলাই সনদ হয়েছে, সম্ভবত ওটিও মাথায় রাখা হয়েছে। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে, ওই যে নেসেসিটিটাকে বিবেচনায় এনে, বাস্তবতাটাকে বিবেচনায় এনে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা চতুর্দশ সংসদ থেকে কার্যকর হবে বলে ওনারা বলেছেন। এতে এতে আমি মনে করি ব্যত্যয় ঘটেনি, কিন্তু পরবর্তী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে যে জুলাই সনদের সাথে যদি এই আদেশের যদি কোনো কিছু ব্যত্যয় ঘটে, যোগ বিয়োগ করার কোনো দরকার পড়ে, তাহলে ওই সংসদ তা করতে পারবে বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। সংবিধান নিয়ে যেহেতু প্রতিদিন থাকি, আমি মনে করি ওই পার্লামেন্টের এই এখতিয়ার আছে, সেই এখতিয়ার মিলেই, অর্থাৎ মানুষের কল্যাণে, মানুষের ভোটের অধিকার যেভাবে পুনঃপ্রতিষ্ঠা হবে। কিন্তু আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর যে বিষয়টি, এটা কি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, অবিশ্বাসের কারণেই? এটি এটি তো বলাই যাবে, অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। অবশ্যই রাজনৈতিক দলগুলো যেন তেনভাবে যে যখনই ক্ষমতায় গেছে ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে, কারো মাত্রায় বেশি, কারো মাত্রায় কম।
অর্থাৎ আমরা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে গিয়েছি। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যাদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে করেছি, আজকে তাদের অনেকে ফ্যাসিস্ট আচরণ আমরা লক্ষ্য করি। আমি সরি টু সে, আমাদের সুপ্রিম কোর্ট বারে প্রত্যেক বছর নির্বাচন হয়, আজকে 9 মাস 10 মাস নির্বাচন হচ্ছে না, অনির্বাচিতরা থেকে গেছে, ওদের সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। বার কাউন্সিলে গত পরশু একটা বড় কেলেঙ্কারির সংবাদ এসেছে, এবং এই বার কাউন্সিলও ইলেকশন ডিউ হয়ে আছে, ইলেকশনের কোনো কথাবার্তা নেই। তো সুতরাং আমরা বলবো যে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আপনি যদি এক্সিস্টিং বন্দোবস্তকে ভেঙে চুরমার করে দিয়ে শুধু বসে থাকেন জোর করে, সেটি ফ্যাসিজম। এবং গণতান্ত্রিক এটার জন্য রাজনৈতিক দল এই কারণে দায়ী যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার বাইরে থাকে তখন ভালো ভোটের জন্য তত্ত্বাবধায়ক খুব দরকার মনে করে, যখন ক্ষমতায় চলে যায় তখন একচেটিয়া ক্ষমতায় ভোগ করার জন্য তত্ত্বাবধায়কের দরকার হয় না, তখন তারা তাদের রাষ্ট্রীয় সমস্ত মেশিন টুলস নিজের করায়ত্ত করে এবং ভোটটাকে রাতে দিনে করে ক্ষমতায় থাকার জন্য এটাকে নষ্ট করে ফেলছে, যেটি আমাদের উদাহরণ। ওমর তো ফারুক, সুতরাং যদি সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার কি তাহলে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেয়? দেখেন, আমাদের সামনে 3টা নির্বাচনের উদাহরণ আছে, আমরা মোরলেস আমাদের মানুষগুলো ভোট দিতে পেরেছে। ছোটখাটো কিছু ভুল ত্রুটি হতে পারে, অর্থাৎ বড় আকারে কোনো বড় স্কেলে ভুল ত্রুটি হয়নি। এটার উদাহরণ কি, 3বারই আমরা কিন্তু ক্ষমতার পালাবদল ভাইস ভার্সা হয়েছে, কখনো আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, কখনো বিএনপি এসছে, এই ভাইস ভার্সার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালাবদল হয়েছে। তখন কি হয়েছে, তখন রাজনৈতিক দলগুলো মনে করতে শুরু করেছিল যে মানুষের ডেট্রিমেন্টাল টু দা কিছু করলে আমাকে ভোট দেবে না, মানুষ থেকে বিচ্ছিন্ন হলে আমাকে ভোট দেবে না, তখন তারা খারাপ কাজ করতে বিরত থাকতো এবং ভয়ভীতি পেত। এলাকার জনপ্রতিনিধিরা তারা মানুষের মুখোমুখি হতে হতো এবং মানুষের ম্যান্ডেটের কারণে হলো জি, জনাব ওমর ফারুক, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।